আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব জন্ম নিবন্ধন দিয়ে একটি পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন। আমাদের মধ্যে অনেকেই বাচ্চার জন্য জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন করতে চায় অথবা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, এখনও হাতে পাননি, মেসেজও আসেনি, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি পাসপোর্ট করার প্রয়োজন, জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে চান। তো জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে। কাগজপত্রের কিছু ভিন্নতা রয়েছে, আবেদনের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, সেগুলো অবশ্যই আপনার জানা উচিত। তো জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে গেলে অবশ্যই আপনার বয়স 20 বছরের কম হতে হবে। 20 বছরের বেশি হলে, একদিন বেশি হলেও আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারছেন না। 18 থেকে 20 অথবা 18-র নিচে যদি আপনার বয়স হয় তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্টের যে বিষয়গুলো রয়েছে, এগুলোতে বেশ কিছু বিষয় শিথিল রয়েছে। এগুলোতে আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, কিন্তু ছবি লাগবে, পিতামাতার ছবি লাগবে। ছবির কি সাইজ হবে একদম বিস্তারিত বিষয়ে আমি ভিডিওতে বলেছি যে পাসপোর্ট করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। সেই ক্ষেত্রে বাচ্চাদের পাসপোর্ট অথবা 18 বছরের নিচে, 20 বছরের নিচে যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে চান, তো সেই ক্ষেত্রে তাদের কি কি সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এর উপর বিস্তারিত ভিডিও রয়েছে, ওটা ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সেখানে গিয়ে আপনাদের আবেদনের যে বিষয়গুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষ অংশে আমি সম্ভাব্য কাগজপত্রের বিষয়গুলো নিয়েও কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাউন্ড ফ্রম নলেজ বিডি। লেটস জাম্প টু দ্য ভিডিও। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমরা যে ওয়েব পোর্টাল রয়েছে ই পাসপোর্টের, আমরা সেখানে যাব। গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আসতে পারেন। ওপেন করছি। তারপরে আমরা এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রি ইস্যু, এইখানে আমরা ক্লিক করব। তো এখন স্টেপ 1-এ আমরা রিজিয়নকে সিলেক্ট করে নেব। তো এটার জন্য আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে এটাতে ইয়েস থাকবে, আর যদি বাংলাদেশের বাইরে থেকে করেন তাহলে এটাতে নো দেবেন এবং এইখানে কান্ট্রিকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে হাই কমিশনকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে আবেদন করছি, ইয়েস করে দেব এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট, আচ্ছা এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার যে পুলিশ স্টেশনটা সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আমার যে রিজনাল পাসপোর্ট অফিস সেটা অটোমেটিক চলে এসছে। সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউতে ক্লিক করব। এখন স্টেপ 2-তে আমাদেরকে ইন্টার ইমেইল অ্যাড্রেস। তো আমরা আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে দেব। এটা দেওয়ার পর এখানে আই অ্যাম নট এ রোবট এটাতে ক্লিক করব। তারপরে এখানে এরকম আসবে, টিকমার্ক হয়ে যাবে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। যদি আপনার ক্ষেত্রে ছবি অথবা অন্য কোনো কিছু আসে, 2-3টা ছবিকে সিলেক্ট করতে বলতে পারে, মানে ক্যাপচা পূরণ করতে বলতে পারে, আপনি সেগুলোকে চিহ্নিত করে তারপরে এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক এটা নিয়ে নেবে। তো আমার যেহেতু আসেনি, আমি এই যে কন্টিনিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এবার হচ্ছে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। বাংলাদেশকে সিলেক্ট করাই রয়েছে, আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। আই অ্যাম নট এ রোবট, আবার আমি এটাতে ক্লিক করব। এটাতে টিকমার্ক হয়ে গেলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এবার স্টেপ 3-তে ইন্টার ইয়োর অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি যে অ্যাকাউন্টটা করছেন এটার ইনফরমেশন আপনাকে দিতে হবে। অ্যাটেনশন, এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি বাংলায় বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে নাম দিবেন অ্যাকর্ডিং টু, মানে অ্যাজ পার এই যে এনআইডি অ্যান্ড অথবা বার্থ সার্টিফিকেট, এটা অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার সারনেমটা দিতে হবে। এখানে যাদের একটা শব্দে নাম, সেই ক্ষেত্রে তারা কি দিবেন, তাহলে এই যে সারনেম দেখতে পাচ্ছেন এইখানে আপনার নামটা দিয়ে দিবেন। এখানে গিভেন নেম, যেটা এখানে বাদ থাকলেও চলবে, এটা অপশনাল, এখানে লেখাই রয়েছে অপশনাল, কিন্তু আপনার সারনেমটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে পূরণ করে দেব। এখানে টিকমার্ক দেব বরাবর মতোই, যদি ক্যাপচা আসে তাহলে পূরণ করে দেবেন। সব কিছু ভালো করে দেখে নেবেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব। তো আমাকে এইটা অ্যাক্টিভ করার জন্য এই ইমেলটাতে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে, সেখানে ক্লিক করতে হবে আমাদেরকে। তো আমরা এখন ইমেইল চেক করব। যদি আপনার যে ইমেইলটা এটা আসতে যদি দেরি হয় তাহলে এখানে রিসেন্ডে ক্লিক করে আপনি আবার এটা আপনার ইমেইলটা আসার জন্য সেন্ড করতে পারেন। আমার দেখুন একটা ইমেইল চলে এসছে, তো আমি এটাতে ক্লিক করব। এই যে অ্যাক্টিভেশন যে লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক করে দেব। ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, তো আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে অটোমেটিক আমার ইমেইল এবং পাসওয়ার্ডটা চলে আসবে। এটাতে টিকমার্ক দেবো। যদি আপনার ক্ষেত্রে ক্যাপচা চাই তাহলে ক্যাপচাটা পূরণ করে দেবেন। তারপরে সাইন ইনে ক্লিক করব। এবার আমাদেরকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে আমাদেরকে। সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইয়োর অ্যাপ্লিকেশন, অর্ডিনারি পাসপোর্ট,
আর অফিসিয়াল পাসপোর্ট, আপনারটা যদি অর্ডিনারি হয় তাহলে অর্ডিনারি রাখবেন, যদি অফিসিয়াল হয় অফিসিয়ালকে সিলেক্ট করে দেবেন। আমি এটাকে বহাল রাখছি, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। যদি আপনার গিভেন নেম এবং সারনেম নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে এখানে ক্লিক করতে বলা হচ্ছে এক্সাম্পল দেখার জন্য। তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যাদের নাম এক শব্দের, একটা শব্দের নাম, যেমন ধরুন সবুজ, মোহাম্মদ নেই অথবা অন্য কোনো সারনেম নেই, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে সারনেম দেওয়া রয়েছে আপনি এখানে পূরণ করবেন, এক শব্দের নাম হয়। আর যদি এমনটা হয় যে আপনার 2-3 শব্দের নাম, নামের 2-3টা অংশ রয়েছে, তাহলে প্রথম অংশ এখানে দিবেন, শেষ অংশ সারনেমে দিয়ে দিবেন। গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল, আপনার পিতামাতা দিয়েছিল অথবা দাদা দাদি অথবা পরিবারের কেউ দিয়েছিল। আর সারনেম হচ্ছে যেটা বংশীয় নাম, হ্যাঁ? তো প্রথম অংশ এখানে দেবেন, শেষ অংশ এখানে দেবেন। যখনই এই দুটাকে পূরণ করবেন এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো যেহেতু আমি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করছি, তো সেই জন্য আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাকে আমি দিচ্ছি না। তো এখানে জেন্ডারকে সিলেক্ট করে দেবো। তো এখন আমি গিভেন নেম এবং সারনেম এটাকে পূরণ করে দিচ্ছি। তো দেখুন নামের আমার দুটো অংশ, প্রথম অংশ আমি গিভেন নেমে দিয়েছি, শেষ অংশ সারনেমে দিয়েছি। এখন আমার নামটা পুরোপুরি এখানে ফুলফিল হয়ে গেছে। তো আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে প্রফেশনকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে রিলিজিয়নকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু ইসলাম এটাকে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। এবার একটি ফোন নাম্বার দিতে হবে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার সমস্ত ইনফরমেশন এখানে পূরণ করে দিয়েছি। তো এখানে সেন্ড SMS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো, তো আমি এটাতে টিকমার্ক দেবো যাতে আমার পাসপোর্টের সমস্ত ইনফরমেশন আমার নাম্বারে সেন্ড হয়। তো আমরা এখানে বার্থ যে ডেটাটা সেগুলো দিয়ে দেবো। এখানে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, যে দেশটা সিলেক্ট করা রয়েছে বাংলাদেশ। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, তো আমি আমার ডিস্ট্রিক্টটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিয়েছি। আপনাদেরকে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে এই যে দেখুন আমার ডিস্ট্রিক্টটা হচ্ছে রাজবাড়ী, রাজশাহী এবং রাজবাড়ী দুটা কিন্তু একই ধরনের। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে অনেকেই উল্টাপাল্টা করে ফেলে, এটা কিন্তু করা যাবে না, ভালো করে স্পেলিংগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ, তো এখন ডেট অফ বার্থটাকে দিয়ে দিতে হবে আমাদেরকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখনই এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি কী দিয়ে আবেদন করতে পারছেন আর কী দিয়ে করতে পারবেন না। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাচ্ছি। ডেট অফ বার্থটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। তো এবার হচ্ছে সিটিজেনশিপ সিলেক্ট করে দিতে হবে, যে আপনি কিভাবে দেশের নাগরিক। এখানে বাই ম্যারেজ, বাই বার্থ, তারপরে এখানে অন্যান্য অপশনগুলো রয়েছে। তো আমি বাই বার্থ এটাকে এভাবে রেখে দিলাম। আমি ইনফরমেশনগুলো আবার একটু চেক করব যে কোনোটাতে কোনো ভুল গেল কিনা। তো আমি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। তারপরে আমাদেরকে এখানে অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে সিটি, ভিলেজ অথবা হাউস, তো আপনি আপনার গ্রামটাকে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে রোড, ব্লক, সেক্টর যদি থাকে এটা অপশনাল। আপনার যদি এটা মানে এইটা যদি আপনার থাকে তাহলে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার পোস্ট অফিসটাকে এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনি যখনই পোস্ট অফিস সিলেক্ট করবেন পোস্টাল কোডটা অটোমেটিক এখানে পূরণ হয়ে যাবে। তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, তো আমি আমার পুলিশ স্টেশনকে এখানে সিলেক্ট করে দিয়েছি। তো আপনি আপনার ইনফরমেশনগুলো ভালো করে দেখে নেবেন। আমি আবার বলছি, ভুল হলে কিন্তু এটা সংশোধন প্রায় অসম্ভব। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এটার পুলিশ ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দেবেন, আর যদি একই না হয় তাহলে এটা আনমার্ক থাকবে, আপনি পূরণ করে দেবেন। মানে এটা এডিটেবল হয়ে যাবে, যদি ক্লিক করেন তাহলে আর এডিট করতে পারছেন না। এটা যেহেতু একই, আমি একই রাখবো এবং টিকমার্ক দিয়ে দিয়েছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এবার আমাদেরকে আইডি ডকুমেন্টস, এখানে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনার আগের কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করতে হবে এবং তার ইনফরমেশন দিতে হবে। যেহেতু আমরা নতুন আবেদন করছি এখানে নো থাকবে। তো এখানে দেখুন ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে এখানে ইয়েস করবেন এবং তার ইনফরমেশন দিতে হবে। তো যেহেতু আমার নেই এটা নো থাকবে। আর এখানে আইডেন্টিফিকেশান ইনফরমেশনের জায়গায় বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আমি যে জন্ম তারিখটা দিয়েছি আমার যেহেতু বয়স হয়নি সেই জন্য বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এসছে। তো আপনার ক্ষেত্রে যদি বয়স 18 থেকে 20-এর মধ্যে হয় তাহলে এখানে দুটো অপশনই আসবে কিন্তু, জাতীয় পরিচয়পত্র এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো যেহেতু আমার বয়স হয়নি সেজন্য এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এসছে। যদি আপনার বয়স 20 বছরের ওপরে হয়ে যায়
তাহলে এখানে আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন না। এখানে ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ডের অপশনটা থাকবে। আপনারা কখনোই ভোটার আইডি কার্ডের জায়গায় আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন না। এগুলো ভুল করা যাবে না। উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা হবে। আমি আমার যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ জন্ম নিবন্ধন যে নাম্বারটা। এবার আমরা 7 কন্টিনিউ এটাতে যাব। যে সংখ্যাগুলো দিয়েছেন সেগুলোতে কোনো ধরনের কোনো ভুল হলো কিনা একটু ভালো করে দেখে নেবেন। তো আমি এবার যেটি করব সেটা হচ্ছে 7 কন্টিনিউতে যাব। এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন। অনেকের হয় কি পিতামাতার যে তথ্যগুলা তাদের ইনফরমেশন না জানা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এটা আননোন দিতে হবে। তো ফাদার ইনফরমেশন, এখানে পিতার যে নাম অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, নাম যেন ভুল না হয়। তারপর হচ্ছে প্রফেশন, ন্যাশনালিটি, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বার। একইভাবে মায়ের ইনফরমেশনও দিতে হবে, এগুলো পূরণ করে দেব। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটাতে কোশ্চেন মার্কে যদি ক্লিক করেন, অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম বয়স আবেদনাধীন যার জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। জন্ম নিবন্ধন দিয়ে যারা আবেদন করবেন 18 বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে পিতামাতার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা দেওয়াটা বাধ্যতামূলক। পিতার যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে দিয়েছি, আমরা একটু নিচে আসব। এবার মায়ের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা পূরণ করে দেব। তো আমি পিতামাতার যে ইনফরমেশনগুলো সেগুলো পূরণ করে দিয়েছি। আপনি একটু ভালো করে দেখবেন যে কোনো কিছুতে ভুল করেছেন কিনা, বানান-টানান এগুলোতে কোনো ধরনের কোনো ভুল আছে কিনা। এখানে যদি আপনার অন্য কেউ গার্ডিয়ান হয় তাহলে সেক্ষেত্রে গার্ডিয়ানের ইনফরমেশন দিতে হবে, বড় ভাই অথবা অন্য কেউ অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। সবকিছু যদি ঠিকঠাক থাকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর স্পাউস ইনফরমেশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে সিঙ্গেল দিব। তো আমি যদিও এখানে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা দেখাচ্ছি, অনেকেই জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে পারেন, ম্যারিড দিতে পারেন, এখানে ডিভোর্স। তো সেক্ষেত্রে এখানে বিয়ের কাগজপত্র কিন্তু দেখাতে হবে যদি ম্যারিড দেখান অথবা ডিভোর্স হয়ে যায় আপনার, সেক্ষেত্রে এখানে যে রিলেভেন্ট ডকুমেন্টস, ম্যারেজ সার্টিফিকেট এগুলো দিতে হবে। স্পাউস ইনফরমেশন যদি আপনি দেন, ইউ শুড বিং। তো সেই ক্ষেত্রে এগুলোকে মাথায় রাখবেন আপনারা অবশ্যই। আমি যেহেতু সিঙ্গেল দিয়েছি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে ব্লাড কানেক্টেড যে সমস্ত মানুষগুলো রয়েছে তার ইনফরমেশন দিতে পারেন, অথবা এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার মতো যে সমস্ত মানুষ রয়েছে তাদের এখানে একটা লিস্ট রয়েছে, আপনি এখান থেকে দিতে পারেন যে কারো ইনফরমেশন। এখানে ফাদারকে সিলেক্ট করব, এই যে ফাদারকে যখনই সিলেক্ট করব, আমি যেহেতু আগে একবার পূরণ করেছি পিতার ইনফরমেশন দিয়ে, সেগুলো চলে এসছে। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন যে পাসপোর্টের উপরে এটা থাকে। তো সুতরাং ব্লাড কানেক্টেড যারা তাদের ইনফরমেশন দেওয়াটাই শ্রেয়। এবার হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের যার ইনফরমেশন তার যে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট সব কিছু দিয়ে দিতে হবে। তো পোস্ট অফিস সিলেক্ট করা মাত্র এখানে পোস্ট কোডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে পুলিশ স্টেশন, এখানে আমি আমার পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, এটা অপশনাল। এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যার ইনফরমেশন দিলেন তার ফোন নাম্বারটা দিতে হবে। তো পিতার যে ইনফরমেশন, তো ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি পূরণ করে দিয়েছি। আপনি একটু ভালো করে দেখবেন যে কোনোটাতে কোনো ভুল করেছেন কিনা, যদি ভুল করে থাকেন তাহলে এডিট করে আসবেন। তো আমি 7 কন্টিনিউতে যাব। তো এবার হচ্ছে পাসপোর্ট অপশন, 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি পাসপোর্ট পাচ্ছেন যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন। সেকেন্ড কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই। তো 7 কন্টিনিউ এটাতে যাব। এই যে দেখতে পাচ্ছেন 4025 টাকা। এবার হচ্ছে ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যদি শিডিউলিংয়ের ব্যাপার থাকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ব্যাপারটা এটা যদি থাকে, তাহলে এখানে আপনার ডেট থাকবে, সময় থাকবে, এগুলো ক্যালেন্ডার থাকবে, আপনি সেটা মার্ক করে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমার এখানে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নেই, সেজন্য আমি এটাকে স্কিপ করে এখানে নিচে আসব। রেগুলার ডেলিভারি, যদি এটা আপনি রেগুলার ডেলিভারি নেন তাহলে এখানে 15 ওয়ার্কিং ডে, এখানে 15 দিন সময় লাগবে। যদি এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে 7 দিন সময় লাগবে। আর যদি ইমার্জেন্সি চান তাহলে এখানে এক্সপ্রেস ডেলিভারিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বায়োমেট্রিক এনরোলমেন্টের সময় ওখানে যে লোক থাকবে তার কাছে বলে দেবেন যে আমার এটা ইমার্জেন্সি, এবং ব্যাংকে যখন টাকা পেমেন্ট করবেন তখন হচ্ছে যে ইমার্জেন্সি পাসপোর্টের জন্য যে ফিটা, নির্ধারিত যে ফিটা সেটা দিবেন, কিন্তু আবেদন করবেন এক্সপ্রেস ডেলিভারি এটা সিলেক্ট করে। 15 ওয়ার্কিং ডে অর্থাৎ রেগুলার ডেলিভারি এটাকে সিলেক্ট করব। তো এটার জন্য আমার 4025 টাকায় থাকবে। এটাকে যদি আমি এক্সপ্রেস করি তাহলে 6325 টাকা। এটাকে যদি আমি ইমার্জেন্সি যে ফিটা সেটা যদি ব্যাংকে দিতে যাই তাহলে এই ক্ষেত্রে আমার আরও বেশি পে করতে হবে। রেগুলার ডেলিভারি রাখবো এবং এখানে 7 কন্টিনিউ এটাতে যাব। এবার একটা ওভারভিউ আসবে অফ অ্যাপ্লিকেশন ডাটা, সমস্ত ডেটা এখানে শো করবে। আপনি একটু ভালো করে দেখে নেবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কিনা।
যদি ভুল দেন তাহলে এখানে এই যে এডিটের অপশন রয়েছে, এতে ক্লিক করে আপনি আবার এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এরকম আসবে, তারপরে এটাতে ক্লিক করে দেব। এবার আমরা একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দুটি অপশন শো করেছে, দেখতে পাচ্ছেন, অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট। আপনি যদি অনলাইনে এটাতে ক্লিক করেন, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্টের যে বিষয়টা একটু জটিল, সবাই বুঝতে পারবে না। তো যারা বোঝেন, যারা জানেন যে গেটওয়ে কীভাবে আসে এবং কীভাবে পেমেন্ট করতে হয়, তারা পেমেন্ট করে চালান ফর্মটা ডাউনলোড করে নেবেন। আর যদি এত কিছু না বোঝেন, এখানে অফলাইন এটাতে ক্লিক করবেন। আমি এটাকেই বহাল রাখবো। তারপর হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে, আবেদনটা সাবমিট হয়ে গেছে। এই যে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো আমার যে পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিস, এখানে কোনো ধরনের কোনো শিডিউলিংয়ের ব্যাপার নেই, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। তো এখানে প্রিন্ট সামারি, আমি এটাতে ক্লিক করব। সেভ অ্যাজ পিডিএফ, এটাকে সেভ করে ফেলি। এটাতে ক্লিক করে সেভ করে ফেললাম। এবার হচ্ছে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এটাতে ক্লিক করব। এই যে আবেদনপত্রটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করছি। একটু নিচে আসবো। এখানে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলে দেবো, এখানে একটি বারকোড থাকে। অনেক পাসপোর্ট অফিসে এই বারকোডটা না থাকার কারণে হয়তো তারা ধরতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যে ইমেইলটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই ইমেইলে একটা ইমেইল যাবে, সেখানে এই আবেদন ফর্মটা থাকবে। সেখান থেকে ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন। আর যদি সেখানে ইমেইলটা না আসে, অনেক ক্ষেত্রে ইমেইল না আসতে পারে, এই আবেদনপত্রটা অন্য একটি ইমেইলে সেন্ড করবেন, মানে ইমেইল পাঠাবেন, দেখবেন ওই ইমেইলটাতে এই বারকোডটা চলে আসছে। তখন আপনি ওইটা প্রিন্ট করবেন। আপনি যখন কোনো কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে গিয়ে তাদের যে ইমেইলটা আছে সেই ইমেইলে ইমেইল পাঠাবেন। তারপরে সে ডাউনলোড করে নেবে, সেখানে দেখবেন যে বারকোডটা চলে আসছে। তো আবেদনের সময় একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন যেটা দিয়ে আবেদন করছেন, সেটা অবশ্যই আপনার অনলাইনে থাকতে হবে এবং আপনার যে ইংলিশ যে কপিটা, তো আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাচ্ছি। এই যে জন্ম নিবন্ধনটা দেখছেন, এরকম ইংলিশ যে কপিটা সেটাও আপনাকে নিয়ে যেতে হবে, বাংলা এবং ইংলিশ দুটোই। আর আপনার যদি বাংলা এবং ইংলিশ একটা পাতায় এপিট ওপিট থাকে তাহলে সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আবেদনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সামারি যে পেজটা সেটা নেবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন যে ফর্মটা, এটা আপনি এক পাতায়, মানে একটা কাগজে আপনি এপিট ওপিট করে প্রিন্ট করতে পারেন, অথবা আলাদা 3 পৃষ্ঠায় প্রিন্ট করতে পারেন। তারপর হচ্ছে চেয়ারম্যানের যে সার্টিফিকেটটা সেটা নিতে পারেন। তারপরে হচ্ছে বাচ্চার যে ছবি লাগবে 3R সাইজের, ল্যাব প্রিন্ট হতে হবে। টাকাটা যে পেমেন্ট করলেন, ব্যাংকের যে চালান ফর্মটা সেটা নেবেন। এগুলো নিয়ে মোটামুটি নিয়ে গেলেই, পাসপোর্ট অফিসে জমা দিলেই আপনি পাসপোর্টটা হাতে পেয়ে যাচ্ছেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।